সবাই আসছেন? জি স্যার। স্যার। শুরু করি, হ্যাঁ। ওকে স্যার। হোয়াট ইজ রেগুলেশন? এই চ্যাপ্টার হলো এক্সটার্নাল রেগুলেশন অফ বিজনেস। আমরা যে ইকোনমিক্স ইকোনমিক্সের চ্যাপ্টারটি শেষ হয়েছে আপনাদের, জি স্যার। ওই চ্যাপ্টারের সাথে এটা মিল আছে, বুঝছেন না? ওইখানে কিছু কিছু জিনিস শিখছেন যেগুলোর এখানে আছে। এখান থেকে আপনার দুই তিনটা কোশ্চেন পাবেন। ওই চ্যাপ্টার যদি মোটামুটি ভালো মতো বুঝা থাকেন তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ওগুলো আপনার ইজিলি অ্যান্সার গুলো করে পারবেন। যে এখানে যে জিনিসগুলো শুধু পরীক্ষা আসার মতো, ওই জিনিসগুলো আমি শুধু আলোচনা করবো আপনাদের সাথে। এবং এগুলো মানে এর ম্যাক্সিমাম জিনিসই আপনারা চ্যাপ্টার 11-এ শিখছেন, ইকোনমিক এনভায়রনমেন্টের ভিতরে শিখে আসছেন। জাস্ট ওর নাম কি বলে যে দুই একটা জিনিস আমি একটু মানে আমার মতো করে আমি আপনাদেরকে মানে বোঝাবো। এই লিঙ্কন বাইয়ের কি সবগুলো শেষ হয়ে গেছে? না স্যার। না স্যার, আরো ক্লাস আছে। ওনার মানে 12টা ক্লাস শেষ হয় নাই? কে? ক্লাস মেবি স্যার সাজ্জাদ? 10টা হয়েছে। 10টা হয়েছে না? তাহলে আমারই শুধু 12টা, মানে অন্য কোনো সাবজেক্ট শেষ হয়ে গেছে না ক্লাস? এবার তো মনে হয় যে ক্লাস স্যার ওনার তাড়াতাড়ি শেষ বারো হয়ে স্যার গেছে। অ্যাসুরেন্সে শেষ হয়েছে। স্যার ওনার অ্যাসুরেন্স শেষ বারোটা হয়েছে। বারোটা হয়েছে স্যার। কারণ যে লিঙ্কন ভাই 12টা হয়ে গেছে, জি স্যার। ওনার কোনটা বাদ আছে? স্যার ওনার তো বারোটা হয়েছে, পড়াইছে হয়তো বা একটা দুটো হয়তো বা বাকি আছে চ্যাপ্টার। কি? সাজ্জাদ? স্যার ওনার ক্লাস তো বারোটা হয়ে গেছে। না, মানে কোন চ্যাপ্টারটা বাদ আছে? স্যার 13 আর 9। 13 আর 9, আচ্ছা আচ্ছা। 9 নম্বর চ্যাপ্টারে মানে কোনটা আছে? 9 নম্বর চ্যাপ্টারের আর টপিকসটা কি? গভর্নেন্স এন্ড ইথিক্স। গভর্নেন্স এন্ড এথিক্স। আচ্ছা, ওইখান থেকে যে জিনিসটা আসবে ওটা আমার চ্যাপ্টার 10-এ কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন? আহ তার মানে 13 নম্বর চ্যাপ্টারটা বাদ আছে, বুঝতে পারছি। আচ্ছা, সব শেষ হয়ে যাবে না, পরীক্ষা তো এখনো দেরি আছে। আপনাদের ক্লাস তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অ্যাকাউন্টিং এর কত দূর অবস্থা? অ্যাকাউন্টিং পরীক্ষা দিবেন না আপনারা? স্যার অ্যাকাউন্টিং বাকি আছে, আর আমাদের ম্যানেজমেন্টের ক্লাস শুধু তিনটে হয়েছে। অনেক ক্লাস বাকি। স্যার ম্যানেজমেন্টের সবচেয়ে কম ক্লাস হয়েছে। ম্যানেজমেন্ট নেয় কে আপনাদের? কোন কোন স্যার মা- নেয়? মাকসুদুর স্যার আর হলো আব্দুল হামিদ স্যার। মাকসুদ আর হলো আর কে? আব্দুল হামিদ। আচ্ছা, আচ্ছা, হামিদ ভাই নেবে না ওনারা? মানে হামিদ ভাই তো সিরিয়াস আছে। আইটির আইটিরও মনে করেন স্যার একজন টিচার নিছে, এখন অন্যজন শুরু করেনি। যে আমাদের শেষ হয়ে গেলেই দেখা গেছে যে আমাদের ক্লাসগুলো ওদের হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এবার তো আমার মনে হচ্ছে ক্লাস কোনো মানে বাদ থাকবে না। অন্যান্য স্যার অন্যান্য এই বার দেখা গেছে যে একটু বাদ থাকে, কিন্তু এবার বাদ থাকার সম্ভাবনা খুব কম, এই আমার সেশনে কাছে যা বন্ধ মনে খুব হইতেছে। কম গেছে ওই জন্য তাই স্যার। না? জি স্যার, বন্ধ খুব কম ছিল এই সেশনে। বন্ধ কম ছিল, আর এবার ক্লাসের শুরুটা হয়েছে ঠিক মতো হয়েছে। হোয়াট ইজ রেগুলেশন? শুরু করি। এটা বেশি সময় লাগবে না, 30 মিনিট 35 মিনিটে শেষ হয়ে যাবে। হোয়াট ইজ রেগুলেশন? হোয়াই রেগুলেশন অফ বিজনেস ইজ নেসেসারি? রেগুলেশনটা কি? রেগুলেশন হলো এ রোল অর ডাইরেক্টিভ মোড অ্যান্ড মেনটেন বাই গভর্নমেন্ট। দিস ইজ রেগুলেশন। যা আপনি মনে করেন যে মুক্ত বাজারে আপনি যে ব্যবসা করতেছেন, সেই ব্যবসাতে যদি কোনো আইন কানুন আসে ওই ব্যবসার একটু ইন্টারফেয়ার করে, ওইটারে বলে হলো রেগুলেশন। ওই কথাই বলছে এখানে, দেখেন, এনি ফর্ম অফ স্টেট ইন্টারফারেন্স উইথ দ্য অপারেশন অফ ফ্রি মার্কেট ইজ কল্ড রেগুলেশন। মানে আপনি যে ফ্রি মার্কেটে যে অপারেশনটা করতেছেন সেখানে যদি কোনো আইন কানুন বা কোনো বিধিবিধান আইসা যদি ইন্টারফেয়ার করে, ওই ইন্টারফেয়ার যে জিনিসটা আইসা করতেছে ওইটাকে বলে হলো রেগুলেশন। আপনি ইচ্ছা করলে দেখা গেছে যে আপনি লোন দিতেছেন, লোনের ক্ষেত্রে দেখা গেছে একটা বাংলাদেশ ব্যাংক একটা দিয়ে দিছে, রেগুলেটরি বোর্ডে একটা মানে লিমিট দিয়ে দিছে, এই ইয়েরে তুমি এত টাকা পর্যন্ত লোন দিয়ে পারবা, এই সেক্টরের ব্যবসা বা এতটুকু তার অ্যাসেট আছে, এই ইয়েতে তুমি তার এতটুকু দেওয়া পারবা।
এই যে আপনার যে স্বাভাবিক ব্যবসাতে এসে যে একটু ইন্টারফেয়ার করতেছে বা একটা পলিসি দিতেছে যে এজ এ মানে ওই যদি আপনি ওই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে চান তাহলে দেখা যাচ্ছে ওই রুলটা আপনার পরিপালন করতে হবে। এই জিনিসটার নামই হলো রেগুলেশন। Regulation is necessary for the following reason: to address the market failure and externalities. To address the market failure and external, এগুলো আপনাদের ইকোনমিক্স এর কথা কিন্তু। To protect the public interest, to facilitate market competition and to ensure transparency. What is called market failure? To address the market failure and externalities. আপনারা ইকোনমিক্সে এই দুটা জিনিস শিখছেন না, মার্কেট ফেলোর এন্ড এক্সটার্নালিটিস। মার্কেট ফেলারটা কি? মার্কেট ফেলার হলো, মার্কেট ফেলার এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে ইনএফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ গুডস এন্ড সার্ভিসেস আপনার মার্কেটে দেখা গেছে যে ফ্রি মার্কেটে আপনি করতেছেন। মনে করেন যে আপনার 100টা সাবান দেওয়ার হলো আপনার হলো সা- সাবান হলো আপনার সাপ্লাই দেওয়ার কথা। আপনি মার্কেটে দেখা যাচ্ছে একটা ক্রাইসিস ক্রিয়েট করার জন্য ইচ্ছা করে দেখে 100টা সাবান আপনি সাপ্লাই না দিয়া আপনি 50টা সাবান সাপ্লাই দিতেছেন। স্বাভাবিকভাবে তাহলে মার্কেটে ওই আর 50টা ডেফিসিট থাকলো না। এটা বলে ইনএফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ গুডস এন্ড সার্ভিসেস ইন দ্য ফ্রি মার্কেট। আপনার মানে রিসোর্স আসলে অ্যাভেলেবল রিসোর্স আসলে সেই রিসোর্সটা আপনি প্রপার ইউটিলাইজ করেন নাই, প্রপার আপনার অপারেশন করেন নাই, সেজন্য আপনি সাবানের কম উৎপাদন করছেন এবং কম উৎপাদন করে কম সাপ্লাই দিচ্ছেন। মানে মার্কেটে একটা আপনি কৃত্রিম ভাবে একটা ডিমান্ড সবসময় ক্রিয়েট করে রাখতেছেন। এটার বলা হলো মার্কেট ফেলিওর। ক্লিয়ার সবাই? জি স্যার। ইয়েস। যতটুকু দরকার ততটুকু আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আছে, বাট আপনি ইচ্ছা করে এটা করতেছেন না, কম উৎপাদন করতেছেন, কম উৎপাদন করে দেখা যাচ্ছে বেশি দাম নিতেছেন। এটারে বলা হলো মার্কেট ফেলিওর। আর এক্সটার্নালিটিসটা কি? হোয়াট ইজ কল এক্সটার্নালিটিস? এগুলো তো ইকোনমিক্সের শেখার কথা। এগুলো ইকোনমিক্সে তো আসলে এগুলো। এক্সটার্নালিটিসটা কি? এক্সটার্নালিটিসটা হলো স্যার, যে বিজনেসের বাইরের পক্ষ যারা সরাসরি অপারেশনে ইনভলভ না হয়ে বাইরে যারা স্টেক হোল্ডার আছে, তাদের যে ইয়াটা থাকে, হস্তক্ষেপটা থাকে, যেমন কাস্টমার কিংবা হয়েছে সাপ্লায়ার, ওইগুলোকে স্যার এক্সটার্নাল বলা হয়। না না, আরেকটা জিনিস আমি যেটা বলি এটা বুঝান। বিজনেস করবার যায় সেটা দেখা গেছে যে অ্যাজ এ বিজনেসম্যান ম্যানুফ্যাকচারার শুধু আপনি আপনার কথা চিন্তা করতেছেন। আপনি কিভাবে মানে কস্ট মিনিমাইজ করবেন, আপনি যত বেশি কস্ট মিনিমাইজ করে পারবেন তত বেশি আপনি প্রফিট করে পারবেন। এগুলো আপনি অ্যাজ এন বিজনেসম্যানের আপনার চিন্তা ভাবনা। বাট আপনার সোসাইটির কথা চিন্তা করতেছে আপনি। মানে মার্কেটে মানে প্রত্যেকটা ইয়েতে দুইটা পক্ষ থাকে, একটা হলো মানে ম্যানুফ্যাকচারার আর একটা হলো কনজিউমার, মানে সোসাইটি এবং বিজনেসম্যান। যদি বিজনেসম্যান এবং সোসাইটি দুইজনই দুজনের কথা চিন্তা করতে, আমিও কম কষ্ট উৎপাদন করব, কম কষ্ট উৎপাদন করলে সোসাইটিও দেখা গেছে কম কষ্টে কিনা পারবে। বেনিফিট দেখা গেছে আমারও বেনিফিট, সোসাইটিরও বেনিফিট। এইটা যদি চিন্তা করেন তাহলে এক ধরনের চিন্তা ভাবনা। আর একটা চিন্তা ভাবনা হলো শুধুমাত্র আমি ম্যানুফ্যাকচার, আমি কম কষ্টে মানে 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 কস্টিং করব কম, দাম আমার মার্কেটে যে প্রাইস আছে ওই প্রাইসে আমি বিক্রি করব। তার মানে কি শুধু আপনি আপনার কস্টিং এর কথা চিন্তা করলেন, আপনি আপনার বেনিফিটের কথা চিন্তা করলেন, বাট আপনার সোসাইটির আপনার বেনিফিটের কথা চিন্তা করলেন না, সোসাইটির আপনার কষ্টের কথা চিন্তা করলেন না। এটা হলো এক্সটার্নালিটিস। আপনার এক্সটার্নাল যদি এই দুইটা জিনিসই মানে ম্যানুফ্যাকচারার এবং সোসাইটি দুজনেই দুজনেই যদি কস্ট এবং বেনিফিট, আমিও কস্ট কম হবে, ওরও কস্ট কম হবে, আমারও বেনিফিট হবে, ওরও বেনিফিট হবে। এই জিনিসটা যদি হইতো তাহলে দেখা গেছে যে সবকিছু সুষম বন্টন হইতো। যেহেতু দেখা গেছে একজন আর একজনের দেখা গেছে যে আমি যতটুকু কস্টিং কমাইতেছি ততটুকু কস্টিং এর বেনিফিটটা আমি সোসাইটিতে দিতেছি না। এই জিনিসটা হলো এক্সটার্নাল ফ্যাক্টরস। এই সমস্ত জিনিসের কারণে মার্কেটে দেখা গেছে রেগুলেশনের দরকার হয়। ওই কথা বলছে রেগুলেশন কেন দরকার হয়, যে আপনার কষ্ট কম হইতেছে। মনে করেন যে আপনার র মেটেরিয়াল আপনার যে প্রাইসে কিনতেছেন 12 মাস ওই প্রাইসে থাকতেছে না, মানে কম বেশি হইতেছে, বাট আপনি একই প্রাইস সবসময় দাম রাখতেছেন। মানে রেগুলেটর বডি এই জিনিসটা মার্কেটে সবসময় তার হলো দেখা উচিত যে এক্সটার্নালিটিস কোনো ফ্যাক্টর ম্যানুফ্যাকচারার যে জিনিসটা চিন্তা করতেছে সেই জিনিসটা বেনিফিটটা সোসাইটিও পাইতেছে কিনা। যদি না পায় থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে রেগুলেটর বডি ওই জিনিসটা ই করবে যে যাতে নাকি দুইজনই এই বেনিফিটটা পায়। ক্লিয়ার সবাই? আলামিন এই কথা না, আপনি যে জিনিসটা বলছেন ঠিক আছে, বাট জিনিসটা হলো এক্সটার্নালিটিস এর কারণে আপনার রেগুলেটর বডির এখানে কি আপনার ইন্টারফেয়ার করতে হবে। এক্সটার্নালিটিস স্পেশালি দুই ধরনের পক্ষ থাকে। একটা হলো ম্যানুফ্যাকচারার, মানে একজন হলো উৎপাদন করবে আর একজন হলো সুবিধা ভোগ করবে। যে উৎপাদন করবে সে যদি কম প্রাইসে উৎপাদন করে তাহলে তারও তো কম প্রাইসে বিক্রি করা উচিত, বাট সে কম প্রাইসে বিক্রি না করে এজ ইউজুয়াল যে মার্কেট প্রাইস আছে সেই প্রাইসে বিক্রি করতেছে। তাহলে কি ওই যারা কনজিউমার আছে বা সোসাইটি যারা আছে তারা কি ওই বেনিফিটটা পাইতেছে? নো স্যার।
আপনার দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট যদি করতে চান তাহলে দেখা যাচ্ছে দুজনেরই সুষম যাতে বেনিফিটটা পায় সেই ব্যবস্থা আপনার করতে হবে। জি যদি জি। ওইটা না থাকে ওইটা বলা হলো এক্সটার্নালিটিস ইম্প্যাক্ট। এক্সটার্নালিটিস ইম্প্যাক্টটা আপনার দেখতে হবে যে কতটুকু আছে, মাত্রাতিরিক্ত হয়ে গেছে কিনা। মাত্রাতিরিক্ত যদি হয়ে যায় তাহলে আপনার যে রেগুলেটরি বডি আছে তার ওই মার্কেটে যায় সেটা তার ইন্টারফেয়ার করতে হবে। এই ইন্টারফেয়ার এই জিনিসটাই বলছে টু অ্যাড্রেস দ্য মার্কেট ফেলর অ্যান্ড এক্সটার্নালিটিস। মার্কেট ফেলারটা আমরা বুঝলাম যে মার্কেট ফেলার এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে ইনএফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস মানে প্রোভাইড করে কি মার্কেটে, ফ্রি মার্কেটে, ওইটা বলো মার্কেট ফেলার। ওইটা কি খারাপ জিনিস না ভালো ভালো জিনিস? মার্কেট ফেলার হলো খারাপ জিনিস। মার্কেট ফেলার যদি হয়ে থাকে তখনই রেগুলেটরি বডি মার্কেটে যায় দেখতে হবে যে কেন এনে মার্কেটটা ফেলার হইলো। তার প্রোডাকশন ক্যাপাসিটি আছে 100টা সাবান উৎপাদন দেওয়ার, সে 100টা সাবান উৎপাদন করে, কিন্তু দেখা যায় যেহেতু মার্কেটে আর কোনো কম্পিটিটর না, সে মনোপলি বিজনেস করতেছে, মার্কেটিং পারফেকশন করতেছে, সেই জন্য দেখা গেছে যে সে ইচ্ছা করে মার্কেট ফেলারটা করছে। এই ক্ষেত্রে গভর্নর গভর্নরের বা মানে মার্কেট কি রেগুলেটরি বডির মার্কেটে ওভারসিং করার দরকার আছে। এক্সটার্নালিটিসও সেম, আপনি কম প্রাইসে উৎপাদন করতেছেন বাট বেশি প্রাইসে আপনি বিক্রি করতেছেন, এরকম যদি হয়ে যায় তাহলে সোসাইটি আপনার কাছ থেকে ওই বেনিফিটটা পাইতেছে না। বাট ইউ আর দ্য নাম্বার ওয়ান স্টেক হোল্ডার অফ দিস কোম্পানি। বাট আপনার কোম্পানি যেহেতু বেশি বেনিফিট নিতেছে, তখন রেগুলেটরি বডি বেশি বেনিফিট নিলে তাহলে লসটা হইতেছে কার? প্রান্তিক জনগণের এই লসটা হইতেছে। প্রান্তিক জনগণ যাতে এই লসটা না হয়, মানে রেগুলেটরি বডি এই জিনিসটা তদারকি করতে হবে। দিস আর দা হলো এক্সটার্নালিটিস। এরপরে কি টু প্রোটেক্ট দ্য পাবলিক ইন্টারেস্ট। আমি তো আপনাদের বলছি এই বিজনেস ফাইন্যান্সের মেন জিনিসই হলো আপনার পাবলিক ইন্টারেস্টটা কিভাবে প্রোটেক্ট করা যায়। যে কথা এক্সটার্নালিটিসে বললাম, যে কথা মার্কেট ফেলার করলাম, ওইটার এই দেখা গেছে আপনার পাবলিক ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গেলে সাবান যেহেতু আপনি কম প্রাইসে বিক্রি করতেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়? বাংলাদেশের প্রেক্ষাপটে রোজার মাস আসলে দেখবেন যে সবকিছুর দাম বেড়ে যায়। কারণটা কি? দেখা গেছে আমরা দেখা গেছে যে তখন মানে যতটুকু উৎপাদন হয় তার সাথে বেশি মানুষের ডিমান্ড থাকে। উৎপাদনের ক্ষমতা যদি বেশি থাকেও থাকে তারপর তারা ওইটা করবার চায় না, কারণ তারা দেখা গেছে কম উৎপাদন করে বেশি টাকাটা প্রফিট করার ধান্দা করে। এই জন্য দেখা যায় এই পাবলিকের ইন্টারেস্টটা প্রোটেক্ট কিভাবে করা যায় সেই জন্য দেখা গেছে আপনার রেগুলেটরি বডির রেগুলেশন আপনার ফর্মুলেট টাইম টু টাইম আপনার ফর্মুলেট করতে হয় টু ফ্যাসিলিটেট মার্কেট কম্পিটিশন। টু ফ্যাসিলিটেট মার্কেট কম্পিটিশন আপনি মনে করেন যে আপনি লাক্সর সাবান উৎপাদন করতেছে, আপনিও একটা কোম্পানি সাবান উৎপাদন করতেছে, লাক্সের যে কোয়ালিটির সাবান আছে সেও বেচতেছে 50 টাকা, আপনিও বেচতেছেন 50 টাকা। এই যে মার্কেট কম্পিটিশন, আপনার লো কোয়ালিটির সাবান দিয়ে 50 টাকা নিতেছেন বা 48 টাকা নিতেছেন, আর লাক্স হাই কোয়ালিটির র মেটেরিয়াল ইউজ করে 50 টাকা করে সাবান বিক্রি করতেছে। তাহলে দেখা গেছে মার্কেট কম, যেহেতু বাংলাদেশের মানুষ 2 টাকা কমে পাইছে, তার মানে এখানে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি কিন্তু তার সাথে অনেক বেশি লো কোয়ালিটির র মেটেরিয়াল ইউজ করে সাবানটা উৎপাদন করতেছেন, তার মানে কি আপনি মার্কেটের কম্পিটিশনটা ঠিক মতো করতেছেন না। এইরকম যদি মার্কেট কম্পিটিশনে যদি ডিসপ্রপোর্শনেট করে থাকে তাহলে দেখা গেছে যে রেগুলেটরি বডির এখানে রেগুলেশন ইম্পোজ করার দরকার আছে। আর একটা কি টু এনশোর ট্রান্সপারেন্সি। যে মার্কেটের রেগুলেশন আছে, যে মার্কেটের রেগুলেশন ফুললি কমপ্লাই করা হয়, ওই মার্কেটটা ট্রান্সপারেন্ট হইতে, ওই ইন্ডাস্ট্রিটা ট্রান্সপারেন্ট হইতে বিজনেস করতে পারে। যে যে দেশের বিজনেস ট্রান্সপারেন্ট হইতে দেখা গেছে ট্রান্সপারেন্ট ওয়েতে বিজনেস করবে, ওই দেশের ইকোনমিক্স তত বেশি ডেভেলপ হবে, এটাই স্বাভাবিক। এই সমস্ত কারণে রেগুলেশন খুবই ইম্পর্টেন্ট ইন দা ফ্রি মার্কেট। ক্লিয়ার সবাই? তাহলে কি কি এট ফার্স্ট হলো মার্কেট ফেলর এন্ড এক্সটার্নালিটিস অ্যাড্রেস করতে হবে। তারপরে কি পাবলিক ইন্টারেস্টে প্রোটেক্ট করতে হবে। মার্কেট সবাই যাতে সমান ভাবে মার্কেটে কম্পিটিশন করতে পারে সেই ফ্যাসিলিটিসটা দেওয়ার জন্য রেগুলেশন দরকার হয়। আর একটা হলো মার্কেটে বিজনেসম্যানরা ট্রান্সপারেন্ট ওয়েতে বিজনেস করতেছে কিনা সেই জিনিসটা নিশ্চিত করতেও আপনার রেগুলেশন মার্কেটে দরকার চাই। হোয়াট ফর্ম ডাজ দ্য রেগুলেশন মে টেক। আপনার মার্কেটে যে রেগুলেশনটা করবেন এটা কারা করবে? ফর্মাল রেগুলেশন হতে পারে, রেগুলেশন ফ্রম পার্লামেন্ট, পার্লামেন্ট থেকেও দেখা গেছে আইন জারি করতে পারে, আরবিসি করতে পারে, বিসি করতে পারে, আদার স্ট্যাটুটরি বডি। আমরা যারা অডিট করি, অডিটরের ক্ষেত্রেও দেখা গেছে আইসিএবি আমাদের দেখা গেছে যে রেগুলেশন দিয়ে দিয়েছে ওই অনুযায়ী আমাদেরকে অডিট করতে হবে। হাউ ডাজ বিজনেস রেসপন্ড টু রেগুলেশন, এগুলো একটু দেখে নিন। হোয়াট ইজ মার্কেট ফেলর? মার্কেট ফেলরটা কি আমরা অলরেডি বললাম কি মার্কেট ফেলর, দিস ইজ এ সিচুয়েশন ডিফাইন্ড বাই অ্যান inefficient distribution of goods and services in the ফ্রি মার্কেট। ফ্রি মার্কেটে যে ইনএফিশিয়েন্ট যে ডিস্ট্রিবিউশন অফ গুডস এন্ড সার্ভিস করতেছে তার কারণে যে মার্কেটে যে একটা সবসময় একটা হাহাকার লাগা থাকে, এটার নাম বলা হলো মার্কেট ফেলর।
এই মার্কেট ফেলারটা কি কি কারণে হতে পারে? মার্কেট ফেলারটা আপনার যে রিসোর্স আছে সেই রিসোর্সটা আপনার প্রপার ইউটিলাইজ করতেছেন না, বা আপনি একটা কৃত্রিম ডিমান্ড সবসময় ক্রিয়েট করে রাখবেন। এই সমস্ত কারণে মার্কেট ফেলার। হাউ টু অ্যাড্রেস মার্কেট ফেলার? এই মার্কেট ফেলার যেখানে আছে আপনি সেখান থেকে কিভাবে আপনি করতে পারেন? প্রোভাইডিং পাবলিক গুডস সাচ এজ স্ট্রিট লাইট। আপনি রাস্তায় রাস্তায় লাইট দিয়ে দেখা গেছে যে আপনি আপনার করতে পারেন। প্রোভাইডিং মেরিট গুডস সাচ এজ এডুকেশন। আপনি এডুকেশনের ব্যবসা, মানে বিনামূল্যে কি শিক্ষা ব্যবস্থা আপনি করেন। রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ থ্রু ডাইরেক্ট ট্যাক্সেশন। যারা বেশি বেশি ট্যাক্স, মানে যারা বেশি টাকা প্রফিট করতেছে তারা ট্যাক্স বেশি দিতেছে। এই ট্যাক্স বেশি দিয়ে এই ট্যাক্সের টাকাটা কি কি করতেছে? প্রান্তিক জনগণের মাধ্যমে দেখা গেছে সরকার ওটা আবার রিডিস্ট্রিবিউট করতেছে। যারা দেখা গেছে যে যতটুকু মার্কেটের ডিমান্ড আছে ঠিক তত পরিমাণে সাপ্লাই দিতেছে, তাদেরকে গভর্নমেন্টের দেখা গেছে একটা সাবসিডি দেওয়া উচিত, বা ট্যাক্সের একটা বেনিফিট দেওয়া উচিত। এই সমস্ত জিনিস যদি করে থাকে দেখা গেছে যে মার্কেট ফেলার, ওই সমস্ত বড় বড় বিজনেসম্যানরা আর মার্কেট ফেলার করবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। What জি are স্যার। the situation where regulation of market is not is most appropriate? আমরা ওখানে তাহলে কি শিখছি আগের মার্কেট ফেলার এন্ড এক্সটার্নালিটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার মতো আছে। মানে একটা সিচুয়েশন দিয়ে দিচ্ছে, এক্ষেত্রে এটা কি হয়েছে? মার্কেট ফেলার হইতেছে, আপনার মার্কেটের ডিমান্ড আছে 100টা সাবানের, আপনি দিতেছেন 50টা সাবান সাপ্লাই, তার মানে কি মার্কেট ফেলার হইতেছে। আপনি 50 টাকার মানে র মেটেরিয়াল দিয়ে আপনি 100 টাকা একটা সাবান বিক্রি করতেছেন, আর আপনার কম্পিটিটর দেখা যায় যে 70 টাকা র মেটেরিয়াল দিয়ে 100 টাকা সাবান বিক্রি করতেছে। তাহলে এখানে কি ক্রিয়েট হয়েছে? এক্সটার্নালিটিস, মানে যতটুকু ম্যানুফ্যাকচারার বেনিফিট পাইতেছে ঠিক ততটুকু সোসাইটি বেনিফিট পাইতেছে না। এই সমস্ত জিনিস যদি নির্দেশ করে তাহলে আপনারা কি করবেন? এক্সটার্নালিটিস। এরকম যদি কোশ্চেন দেয়, পারবেন না? জি স্যার। ওকে, এখন আসেন ইনশাল্লাহ। মার্কেট ইমপারফেকশন। ভেরি ভেরি, এখানে একটু টিক মার্ক দেওয়া রাখেন। মার্কেট ইমপারফেকশন। মার্কেট ইমপারফেকশনটা কি? মার্কেট ইমপারফেকশন হলো হোয়ার মনোপলি ইজ লিডিং টু মার্কেট ইনএফিসিয়েন্সি, গভর্নমেন্ট উইল ইন্টারভেন দ্য মার্কেট। মার্কেট ফেলার যেখানে আছে, মার্কেট ফেলার হইতেছে কি কখন হয়? যদি মার্কেটে একজন মানে মানে মনোপলি বিজনেস হয়। যেখানে মনোপলি বিজনেস হয় সেখানে হলো মার্কেট ইমপারফেকশনের ক্রিয়েট হয়। মনোপলি বিজনেস বলতে কি মানে, মনোপলি বিজনেস ইকোনমিক্সে পড়ে আইছেন না? মানে যে মার্কেটে মানে মাত্র একজনের একজন বা কন্ট্রোল ফিউ সাপ্লায়ার সবকিছুতে। থাকে, মানে খুবই কম, মানে একজন মাত্র সাপ্লায়ার থাকে যারা মার্কেটে কন্ট্রোল করে। তারা দেখা গেছে যতটুকু ডিমান্ড আছে ততটুকু মানে সাপ্লাই না দিয়ে দেখা গেছে মার্কেটটা ফেলার ক্রিয়েট করে। তার মানে মার্কেট ইমপারফেকশনের দ্বারা মার্কেট ফেলার। মার্কেট ইমপারফেকশন মিনস মনোপলি বিজনেস ইজ লিডিং টু দা মার্কেট। ক্লিয়ার সবাই? মনোপলির দ্বারা, মনোপলি বিজনেস যদি লিডিং করে তাহলে মার্কেট ইমপারফেকশন হয়। মার্কেট ইমপারফেকশনের ফার্স্ট ইয়েটা কি? মার্কেট ফেইলর। এই ক্ষেত্রে আপনার গভর্নরের, গভর্নমেন্টের কি দরকার আছে? মার্কেটে ইন্টারফেয়ার বা ইন্টারভেন করার দরকার আছে। ক্লিয়ার সবাই? জি স্যার। মার্কেট ইমপারফেকশনের তাহলে সংজ্ঞাটা কি? যে মার্কেটে মনোপলি বিজনেস লিডিং করে ওই মার্কেটে বলে হলো মার্কেট ইমপারফেকশন। মার্কেট ইমপারফেকশন কি এর? মার্কেট ইমপারফেকশনের কারণে কি হইতে পারে? মার্কেট ফেইলর হইতে পারে। ক্লিয়ার সবাই? অথবা এক্সটার্নালিটিসও হইতে পারে। সেকেন্ড পয়েন্টটা কি? এক্সটার্নালিটিস। আমরা আগে কিন্তু এক্সটার্নালিটিস শিখাইছি, মানে কস্ট এবং বেনিফিট যদি ম্যানুফ্যাকচারার এবং সোসাইটি সমান হারে না পায় তাহলে আপনার এক্সটার্নালিটিস ক্রিয়েট হয়। এক্সটার্নালিটিস ক্রিয়েট যেখানে হবে, এক্সটার্নালিটিস ইম্প্যাক্ট যেখানে ক্রিয়েট হবে সেখানেই গভর্নমেন্টের ইন্টারভেন করার দরকার আছে। দিস ইজ হলো এক্সটার্নালিটিস। অ্যাসিমেট্রিক অফ ইনফরমেশন। আপনার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা যদি মানে অসামঞ্জস্যপূর্ণ হয়, মানে সামঞ্জস্য না, অসামঞ্জস্যিক। অ্যাসিমেট্রিক মানে কি? অসামঞ্জস্যিক ইনফরমেশন। কি ইনফরমেশন? মার্কেটে মনে করেন যে আপনার 1000 সাবানের দরকার আছে, আপনি 800 সাবান দিতেছেন। এই যে মানে 200 তাহলে আপনার সাপ্লাই কম দিতেছেন, তাহলে মার্কেট ফেলার হয়ে গেল। এই যে অ্যাসিমেট্রিক ইনফরমেশনের কারণে আপনার মার্কেট ফেলার হতে পারে। মার্কেট ফেলার হয়ে গেলে গভর্নমেন্টের দেখা গেছে যে দরকার আছে ওখানে ইন্টারভেন করার। আর ইকুইটিটা কি? ইকুইটি হলো এমন একটা জিনিস যে আপনার মনে করেন আমরা মনে বলি কি যে অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে কাজ করাইতেছি, কিংবা মানে আমরা যে জেন্ডার মানে কি বলি যে নারী দিয়ে কোনো কাজ করাবো না, এই সমস্ত জিনিস যেখানে প্রকোট আছে, এই সমস্ত ক্ষেত্রেও দেখা গেছে গভর্নমেন্টের ওই সমস্ত জায়গায় মানে আপনার দেখা গেছে
একজন পূর্ণবয়স্ক লোকরে দিয়ে যদি কাজ করান, সেক্ষেত্রে দেখা গেছে তারা আপনার একটা মানে প্রতিদিন মজুরি দিতে হবে 500 টাকা। বাট আপনার যদি একটা অপ্রাপ্ত বয়স্ক দিয়ে কাজ করান, সেখানে আপনি কাজ কিন্তু দুজন সেম পরিমাণে করবে, বাট তারা আপনার টাকা দিতেছেন মাত্র 200 বা 250 টাকা দিতেছেন। তার মানে কি আপনি কিন্তু হিউজ একটা বেনিফিট পাইতেছেন। এই সমস্ত জিনিস যদি বেশি হয়ে থাকে তাহলে মানে কি আপনি অপ্রাপ্ত বয়স্ক দিয়ে কাজ করাতেছেন। এই সমস্ত ক্ষেত্রে আপনার গভর্নমেন্টের নজরদারি করতে হবে। এই এই কথাগুলো বলছে। ইনসাইডার ট্রেডিং, একটু টিক মার্ক দেন। ইনসাইডার ট্রেডিং, ইনসাইডার ট্রেডিংটা কি? মনে করেন যে XYZ একটা কোম্পানি, সেই XYZ কোম্পানিতে আপনি চিফ এক্সিকিউটিভ অফিসার বা এমডি হিসেবে আছেন, বা CFO হিসেবে আছেন, মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে আছেন। ওই কোম্পানিতে কত টাকার ইপিএস হবে আপনি জানেন। আপনি জানেন যে এই কোম্পানির ইপিএস 2 টাকা হবে, মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অনেক পজিটিভ। এই ইনফরমেশনটা আপনি জানেন। যেহেতু আপনি ওই কোম্পানিতে চাকরি করেন, আপনি ওই কোম্পানির শেয়ার কিনা পারবেন না। বাট আপনি আপনি অন্য কারো দিয়ে XYZ রে দিয়ে আপনি ওই শেয়ারটা কিনাইয়া, দেখা গেছে যেদিন ইনফরমেশন আসলো মানে কম প্রাইসে যখন আছে তখন আপনি কিনাইলেন না, কিন্তু আপনার তো কাছে তো স্পেসিফিক ইনফরমেশন আপনার কাছে আসছে। ওই স্পেসিফিক ইনফরমেশন দিয়ে দেখা গেছে যে যখন নাকি আপনি ডিক্লেয়ার করলেন, সেদিন দেখা গেছে যে দিয়ে দিলেন যে মানে পার শেয়ার মানে আপনার কোম্পানির ইপিএস আছে 2 টাকা বা 4 টাকা, এরকম একটা হেলদি একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে আপনার কোম্পানির শেয়ার ওই দিনকে দেখা গেছে যে একটানা 2-3 দিন দেখা গেছে যে আপনার হইতেছে, হল্টেড হইতেছে। যদি 2 দিন বা 3 দিন হল্টেড হয়, আপনার 30% 40% আপনার বেনিফিট পেয়ে গেলেন। জাস্ট 10 দিনে আপনি দেখা গেছে যে আপনার কোম্পানির ইনফরমেশন আপনি আপনার মানে কোম্পানির ভিতরের ইনফরমেশন আপনি ইউজ করে আর একজনের দিয়ে টাকা কামাই করে নিলেন। এটা বলা হলো ইনসাইডার ট্রেডিং। ক্লিয়ার সবাই? জি স্যার। হুইসেল ব্লোয়িং, হুইসেল ব্লোয়িং কি? আপনার কোম্পানিতে অ্যাজ এন এমপ্লয়ি বা এক্সটার্নাল অডিটর হিসেবে ইট ইজ ইউর ডিউটি টু ইনফর্ম বা টু মানে আপনার কোম্পানিতে কোনো অনৈতিক কাজ চলতেছে, আপনার কোম্পানিতে কোনো অনৈতিক মালিক পক্ষ বা বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে তারা কোনো অনৈতিক কাজকর্ম করতেছে, সেটা অ্যাজ এন এমপ্লয়ি বা এক্সটার্নাল অডিটর হিসেবে আপনার ডিউটি টু ইনফর্ম দা রেগুলেটরি বডি। ওই কোম্পানির যে রেগুলেটরি বডির আন্ডারে ব্যবসা ব্যবসা করতেছে কিংবা আদার শেয়ার হোল্ডারদের আপনার এটা ইনফর্ম করা আপনার হলো নৈতিক দায়িত্ব। এটা বলা হলো হুইসাল ব্লোয়িং। ইনসাইডার ট্রেডিং কি? কোম্পানির ভিতরে যারা চাকরি করে তারা যদি কোম্পানির অভ্যন্তরীণ কোনো ইন্টারনাল কোনো ইনফরমেশনের উপর বেস করে শেয়ারের বেচা কেনা করে, ওইটার বলা হলো ইনসাইডার ট্রেডিং। আর হুইসেল ব্লোয়িং হলো কোম্পানির ভিতরে কোম্পানির যে সমস্ত ডাইরেক্টরের আন্ডারে কোম্পানি পরিচালিত হচ্ছে, ওই সমস্ত কোম্পানির ডাইরেক্টররা যদি কোনো মানে মেইন অপারেশনের বাইরে কোনো অনৈতিক কার্যকলাপ চালায় যায়, ওই সমস্ত অনৈতিক কার্যকলাপের ইনফরমেশন যদি দেখা গেছে যে কোনো রেগুলেটরি বডি, অন্য কাউকে দেখলো, তোমার মুখে দেখলো যে ওই আপনার এজ এন এমপ্লয়ি বা এক্সটার্নাল অডিটর, এটা আপনার ডিউটি টু ইনফর্ম দা রেগুলেটরি বডি বা স্টেক হোল্ডার। ক্লিয়ার সবাই? জি স্যার। যদি হুইসেল ব্লোয়িং থেকে কোনো কোশ্চেন আসে পারবেন না, ইনসাইডার ট্রেডিং থেকে কোশ্চেন আসে পারবেন না। জি স্যার। এখন আসেন, হোয়াট ইজ কার্টেল? কার্টেলটা কি? হোয়ার দ্য কার্টেল ইজ লাইকলি টু অকার। কার্টেলটা কি? কার্টেল হলো, কার্টেল ইজ এন এগ্রিমেন্ট বিটুইন বিজনেসম্যান নট টু কম্পিট উইথ ইচ আদার। কার্টেল ইজ লাইকলি টু অকার ইন দ্য ইন্ডাস্ট্রি হোয়ার, মানে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে দেখবেন যে যদি কোনো প্রতিষ্ঠান মানে আপনি এমন একটা সেক্টরে ব্যবসা করতেছেন যে সেক্টরের দেখা গেছে যে সেক্টরের কম্পিটিশন অনেক কম, মানে মনে করেন X আর Y দুজনে ব্যবসা করতেছে এবং ওই মানে একই দুজনের পণ্যর মানে এই ক্যারেক্টারিস্টিক্সও সেম। এই দুজনে একটা এগ্রিমেন্ট করলেন যে তুমিও এত টাকা করে ব্যবসা করবে, আমি এত টাকা করে ব্যবসা, তুমি এতটুকু উৎপাদন করবে, আমি এতটুকু উৎপাদন করবো, তুমি এই মার্কেট দেখবে, আমি এই মার্কেট দেখুন। দুজন দুজনের মধ্যে কোনো সময় কম্পিটিশন করবে না। এই সমস্ত এগ্রিমেন্টের নাম হলো কার্টেল এগ্রিমেন্ট। কার্টেল ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন বিজনেসম্যান নট টু কম্পিট উইথ ইচ আদার। একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে না, বাট দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট করবে যে তুমি একটা সাবান 50 টাকা করে বিক্রি করবে, আমিও 50 টাকা করে বিক্রি করব। তুমিও এখান থেকে র মেটেরিয়াল আনবে, আমি এখান থেকে র মেটেরিয়াল আনবো। দুজন সেম ক্যারেক্টারিস্টিক্স যদি বিজনেস করে, ওই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেসদের মধ্যে কম্পিট না করে দেখা গেছে যে একটা এগ্রিমেন্টে যায়। এই এগ্রিমেন্টের নাম হলো কার্টেল এগ্রিমেন্ট। কোন কোন ক্ষেত্রে হইতে পারে? দেয়ার ইজ লেস কম্পিটিশন, যদি
খুব কম মানে প্রতিযোগিতা যদি খুব কম হয়, দি প্রোডাক্ট হ্যাজ সিমিলার ক্যারেক্টারিস্টিক, প্রোডাক্টটা যদি সেম ক্যারেক্টারিস্টিক্স এর হয়, দি ইন্ডাস্ট্রি ইজ সাফারিং ফ্রম এক্সেস ক্যাপাসিটি, মনে করেন যে দুইজনে আপনার ইন্ডাস্ট্রি দিচ্ছেন, আপনার মনে করেন যে বাংলাদেশে মনে করেন যে প্রতিদিন 1 লাখ করে সাবান লাগবে, আপনারা দুইজনে দিচ্ছেন হলো 2 লাখ করে, দেখা গেছে যে মানে প্রোডাকশন ক্যাপাসিটি করে রাখছেন, তার মানে কি লাখ বলে 1 লাখ, আপনাদের দুজনে আছে 2 লাখ, 2 লাখ 4 লাখ সাবানের, তাহলে দুজনে তো লুজিং কনসার্ন হবেন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে মানে দুজন এক্স এবং ওয়াই এই দুই বিজনেসম্যান একটা এগ্রিমেন্টে আসলো যে তুমি এতটুকু 50,000 উৎপাদন করবে, আমি 50,000 উৎপাদন করবো, তুমি এখান থেকে র ম্যাটেরিয়াল আনো, আমি তুমি এই মার্কেটে সাপ্লাই করবে, আমি এই মার্কেটে সাপ্লাই দেবো, এই যে এগ্রিমেন্ট হলো, এই এগ্রিমেন্টের নাম হলো কার্টেল এগ্রিমেন্ট। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। এরপরে কি মার্কেট অ্যাবিউজ, হোয়াট ইজ কল মার্কেট অ্যাবিউজ। মার্কেট অ্যাবিউজটা কি? মার্কেট অ্যাবিউজটা কি? মার্কেট হলো ইচ্ছা করে শেয়ারে, মনে করেন যে আপনি XYZ কোম্পানি, আপনি ইচ্ছা করে শেয়ারের দাম বাড়াইতেছেন, ইচ্ছা করে শেয়ারের দাম কমাইতেছেন, এই মার্কেটটার নাম হলো মার্কেট অ্যাবিউজ। ইচ্ছা করে শেয়ারের দাম বা শেয়ারের দাম বাড়াইয়া বা কমাইয়া যদি মার্কেট থেকে টাকা পয়সা হাতায় নেয়, এই মার্কেটটার নাম হলো মার্কেট অ্যাবিউজ। কি কি ক্ষেত্রে হতে পারে? মিস ইউজিং দ্য মার্কেট ইনফরমেশন অ্যাজ ইনসাইডার, আপনি যে যে ইনসাইডার ট্রেডিং যেটা আছে ওইটার মাধ্যমে আপনি ইনফরমেশনটা আপনি মিস ইউজ করতে পারেন। ডিস্টোর্টিং মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস আপনি ইচ্ছা করে বাড়াইছেন, ইচ্ছা করে কমাইছেন। মিসলিডিং কোর্স অফ কন্ডাক্ট, আপনার দেখা গেছে যে যে কোড আপনি বিজনেস করার সময় যে কোড অফ কন্ডাক্ট আপনার পালন করার পরিপালন করার কথা ছিল, আপনি ওটারে মিস মিসলিড করছেন। মিসলিড করে দেখা গেছে আপনি এটা করতেছেন, এটার বলা হলো মার্কেট অ্যাবিউজ। ক্লিয়ার? এই 4টা জিনিস মনে থাকবে কি না? মার্কেট ফেলর মনে থাকবে, হোয়াট ইজ কল মার্কেট ফেলর, ইনএফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ গুডস অফ সার্ভিসেস টু দা ফ্রি মার্কেট, দিস ইজ হলো মার্কেট ফেলর। এক্সটার্নালিটিজ হলো ডিফারেন্স বিটুইন ম্যানুফ্যাকচারার অ্যান্ড সোসাইটি ফর, কি এর ভিতরে ডিফারেন্সটা হবে? এলিমেন্টস অফ হলো কস্ট অ্যান্ড বেনিফিট, আমি যতটুকু কস্ট পাইতেছি কমে পাইতেছি, আমার কনজিউমাররা ঠিক তত কম কষ্ট এটা কিনা পারতেছে কিনা, যদি এটা না হয়ে থাকে তাহলে আমার হলো এক্সটার্নালিটিজ এর ক্রিয়েট হবে। মার্কেটিং পারফেকশনটা কি? যদি মার্কেটে মনোপলি বিজনেস লিডিং করে তাহলে হলো মার্কেট ইমপারফেকশন হবে। মার্কেট ইমপারফেকশন থেকে কি হতে পারে? মার্কেট ফেলার হবে। মার্কেট ফেলার হলে গভর্নমেন্টের ওখানে ইন্টারভেন করার দরকার আছে। এরপরে আমরা কি শিখছি? ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং হয় কোন ক্ষেত্রে? যদি কোম্পানির লোকজন, কোম্পানির ভিতরের লোকজন কোনো এমন গোপন ইনফরমেশন আছে যে ইনফরমেশন দ্বারা শেয়ারের দাম বাড়তেও পারে কমতেও পারে, এই ইনফরমেশন ইউজ করে যদি শেয়ার শেয়ারের কেনা বেচা করে থাকে, ওটার বলা হলো ইনসাইডার ট্রেডিং। আর হুইসেল ব্লোয়িংটা কি? আপনি যাদের উপর ব্যবসা চালাবার দায়িত্ব দিচ্ছেন তারা যদি ব্যবসায়িক নর্মাল কাজের সাথে যদি কোনো অনৈতিক কার্যকলাপে জড়িত থেকে থাকে, ওই সমস্ত অনৈতিক কার্যকলাপ যদি অ্যাজ অ্যান এমপ্লয়ি এবং এক্সটার্নাল অডিটরশিপ, ইট ইজ আওয়ার ডিউটি টু ইনফর্ম দা রেগুলেটরি বডি অর স্টেক হোল্ডার, দিস ইজ হলো হুইসেল ব্লোয়িং। সেল ব্লোয়িং। কার্টেল হলো, কার্টেল ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দা বিজনেসম্যান। কার্টেল ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য বিজনেসম্যান নট টু কম্পিট উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে কম্পিট করবে না, কিন্তু দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট করবে, তুমি এতটুকু উৎপাদন করবে, আমি এতটুকু উৎপাদন করবো, আমি এই মার্কেটে বিক্রি করবো, তুমি এই মার্কেটে বিক্রি করবে। এরকম যদি এগ্রিমেন্ট হয়, ওই এগ্রিমেন্টের নাম হলো কার্টেল এগ্রিমেন্ট। আর মার্কেট অ্যাবিউজটা কি? ইচ্ছা করে শেয়ারের দাম বাড়াইতেছে, ইচ্ছা করে শেয়ারের দাম কমাইতেছে, ইচ্ছা করে শেয়ারের দাম বাড়াইয়া ইচ্ছা করে শেয়ারের দাম কমাইয়া যদি মার্কেট থেকে টাকা পয়সা হাতায় নেয়, ওটার বলা হলো মার্কেট অ্যাবিউজ। এই কটা পয়েন্ট মনে থাকবে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। আশফিয়া, জি স্যার, মনে থাকবে। থ্যাংক ইউ। এইখান থেকে এই কটার ভিতর থেকে কোশ্চেন আসার মতো, বুঝছেন? এক্সটার্নালিটিস অলরেডি আমি আলোচনা করছি। হোয়াট ইজ রিয়েল টাইম ডিসক্লোজার? রিয়েল টাইম ডিসক্লোজারটা কি? রিয়েল টাইম ডিসক্লোজার হলো যে টাইমে যে ঘটনা ঘটবে ওই টাইমে ওই ইনফরমেশনটা ডিসক্লোজ করার নাম হলো রিয়েল টাইম ডিসক্লোজার। মনে করেন আপনি একটা ইন্ডাস্ট্রি, আপনি একটা ইন্ডাস্ট্রি আপনার আসলে সেই ইন্ডাস্ট্রি হঠাৎ কোনো কারণে বন্ধ হয়ে গেছে। ওই হঠাৎ মনে করেন যে আপনি কি কয়, আপনি ইয়েতে গেছেন, প্রোডাকশনে গেছেন, প্রোডাকশনে গেছেন, প্রোডাকশনও করছেন, প্রোডাকশন করার পরে 1 বছর 2 বছর করার পরে আপনার ইন্ডাস্ট্রিটা যে কোনো কারণে লস হয়েছে, লস করার কারণে আপনার ইন্ডাস্ট্রিটা আপনি বসে গেছেন, বাট আপনার কোম্পানিটা মার্কেটে আছে, মানে শেয়ার বাজারে ইনলিস্টেড কোম্পানি। এখন যেহেতু মার্কেট আপনার যখন নাকি ব্যবসা, আপনার ব্যবসাটা বন্ধ করছেন, ওই সময় যাদের কাছে শেয়ার আসলো, তো আস্তে আস্তে যেহেতু আপনার অপারেশন বন্ধ বন্ধ আছে, কমার্শিয়ালি অপারেশন আপনার বন্ধ আছে, তার মানে আপনার শেয়ারের প্রাইস আস্তে আস্তে কমতে গেছে।
ঠিক আপনার দেখা গেছে যে এমন একটা টাইম আছে আপনি ভালো ভালো আপনার প্রোডাকশন ম্যানেজার নিছেন, কমার্শিয়াল ম্যানেজার নিছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভালো নিয়োগ দিচ্ছেন। এই সমস্ত নিয়োগ দিয়ে আপনি আপনার আবার নতুন করে ব্যবসা শুরু করবার চাইতেছেন, ব্যাংকের থেকে আপনি লোনও পাইবেন, লোনের জন্য আপনি কথা কইতেছেন, বাট এখন আপনি পান না, ইনফরমেশন পান নাই। বাট ইন দ্যাট বাই দিস টাইম আপনি একটা ডিসক্লোজার দিয়ে দিলেন যে আপনি ইয়েতে ওয়েবসাইটে দিয়ে দিলেন যে আমার কোম্পানি এই তারিখ থেকে অপারেশনে যাওয়ার, আমার কোম্পানি অপারেশনে যাবে, খুব শীঘ্রই অপারেশনে যাইতেছে, এই একটা ইনফরমেশন দিয়ে দিলেন। স্বাভাবিকভাবে আপনার যে কোম্পানির শেয়ারের দাম এতদিন যে পইরা ছিল, ওটা আবার আস্তে আস্তে বাড়া শুরু হইব না? জি স্যার। বাট আপনি কিন্তু বলেন নাই যে এই তারিখ থেকে আপনি অপারেশনে যাবেন। আপনি এখনো যেহেতু ফাইন্যান্সের ব্যবস্থা করে পারেন নাই, যেহেতু ফাইন্যান্সের ব্যবস্থা করে পারেন নাই, ফাইন্যান্স তো আপনি রেগুলার অপারেশনে যাইতে পারবেন না। রেগুলার অপারেশনে যেহেতু যাইতে পারবেন না, সেহেতু তাহলে আপনি ফুল ফ্লেজ অপারেশনে যাইতে পারবেন না, তাহলে আপনার ওই ইনফরমেশনটা দেওয়ার দরকার আসলো না। সেজন্য যেদিন আপনি ইনফরমেশন মানে দিয়ে পারবেন, যেদিন থেকে আপনি অপারেশনে যাইতে পারবেন, কমার্শিয়ালি প্রোডাকশনে যাইতে পারবেন, কমার্শিয়ালি অপারেশনে যাইতে পারবেন, সেই সময় আপনি দেখা গেছে যে স্পেসিফিক করে আপনার ডিসক্লোজারটা দেওয়া হয়েছিল। এটা বলা হলো রিয়াল টাইম ডিসক্লোজার। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। হোয়াট আর দ্য ইকোনমিক অ্যাডভান্টেজ অফ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার? ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সম্পর্কে আইডিয়া আছে না? আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় না? জি স্যার। ঢাকাতে একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়, আগে হয়তো আগারগাঁতে, এখন হয় দেখা যাচ্ছে যে ওই পূর্বাচলের পিছন সাইডে নিয়ে গেছে, রূপগঞ্জ স্যার, রূপগঞ্জ। রূপগঞ্জে। এই ইয়েতে যে নিচে, ওইখানে নিচে ওই ইয়েতে যারা গেছেন তারা দেখছেন ওখানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। হোয়াট ইজ কল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার? ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কারে বলে? আগে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা বুঝি। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ওই জিনিসটাই হবে, নট অনলি ফর আওয়ার প্রোডাক্ট, আমার প্রোডাক্ট শুধু এখানে থাকবে না, সারা বিশ্বে সবার প্রোডাক্ট ওখানে থাকবে, যার যে প্রোডাক্টটা এক্সিস্ট মানে ওই দেশ ইউজ করার পরে যতটুকু দেখা গেছে তার কাছে থাকবে, সেই জিনিসটা অ্যাভেলেবেল থাকবে, যেটা সে এক্সপোর্ট করবার চাইতেছে সেই জিনিসটা সে দেখা গেছে যে ডিসপ্লে করবে ওই ইয়েতে। তার মনে করেন যে ইন্ডিয়ার পণ্য, ইন্ডিয়ার যে 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 পণ্য তাদের মানে এক্সেস আছে, সেই যে জিনিসগুলো তারা দেখা গেছে ডিসপ্লে করবে। বাংলাদেশ বাংলাদেশের পণ্যই করবে, আমেরিকা আমেরিকার পণ্যই করবে, কানাডা কানাডার পণ্য মানে ডিসপ্লে করবে। এটা হলো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারেরই। আর আমার যে পণ্যটা নাই সেইটা আমি ওখানে দেখে দেখে যার কাছ থেকে আমি কম মূল্যে পাবো, যারটা আমার কাছে ভালো মনে হবে বা কম মূল্যে পাবো, একটু সাশ্রয় মূল্য মনে হবে, ইকোনমিক্স লাইফ স্কিল মনে হবে, ওই পণ্যটা আমি মানে মানে ইম্পোর্ট করব। এটাই তো হওয়ার কথা। বাট আমার বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়, ওখানে কি হয়, মনে করেন যে প্রাণের জিনিস দেখাইতেছে, ওই পার্টেক্সের জিনিস দেখাইতেছে, এই সমস্ত জিনিস দেখাইতেছে, লোকাল মালে ভরা, লোকাল প্রোডাক্টে ভরা থাকে, তার মানে ওটা আসলে কোনো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারই না। হওয়ার কথা কি, আপনি যে স্পেশালাইজড যে প্রোডাক্টটা আছে, আপনি যে প্রোডাক্টের জন্য স্পেশালাইজড, আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট কি হয়? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট হলো রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, তাই না? জি স্যার। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রোডাক্ট হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে মেইন প্রোডাক্ট, মানে এক্সপোর্ট প্রোডাক্ট। বাট এই রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট কি আসলে আমাদের প্রোডাক্ট? দিস ইজ নো নট মাই স্যার, এটা প্রোডাক্ট। এক্সপোর্ট করে দিব। এটা এক্সপোর্ট করতেছি, কিন্তু এটার মনে করেন যে যে শার্ট প্যান্ট বানাইতেছে, এই শার্ট প্যান্টের মেন র মেটেরিয়াল কি আমার? এত সম্পূর্ণ আমরা ইম্পোর্ট করে সেটা, তারপরে শুধু আমরা হলো লেবার খরচ যেটা ওইটা পাই, আমরা শুধুমাত্র লেবার খরচ যেটা আছে ওইটা পাই। তার মানে এই রেডিমেড গার্মেন্টস ইজ নট মাই প্রোডাক্ট, কিন্তু আমরা দেখা যাচ্ছে এটার উপরে সম্পূর্ণ ফোকাস দিয়ে রাখি। আমাদের এই রেডিমেড গার্মেন্টস এর উপর যদি আমাদের ফোকাস দেওয়া লাগে, তাহলে আমাদের ফোকাস দেওয়ার কথা দরকার কোথায়? আমাদের দরকার হলো ম্যান পাওয়ারের উপর দরকার, কারণ আমাদের বাংলাদেশের ম্যান ইজ হলো এক্সেসিভ লিমিট আছে। আমরা এখানে অন্য দেশ যদি মানে একটা লেবারে 10,000 20,000 দিতে পারে, আমরা 10,000 টাকা দিয়ে ওটা করাতে পারি। তার মানে কি আমার কিন্তু ম্যান পাওয়ার আমি এনে এক্সপোর্ট করতেছি, ম্যান পাওয়ার আমার মানুষ যতটুকু খাটতেছে ওইটার আমরা করতেছি। ক্লিয়ার? জি স্যার। এইটারই তো আমার ফোকাস করা উচিত, কিন্তু আমরা দেখা যাচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ নিয়ে পড়ে আছে। আমাদের গভর্নমেন্ট বা আমাদের সমস্ত নীতি নির্ধারকরা দেখা যাচ্ছে এটার মধ্যে সম্পূর্ণ ফোকাস দিয়ে বসে রাখছে। হ্যাঁ, এটা ফোকাস দেওয়া ঠিক আছে, বাট দিস ইজ নট মাই প্রোডাক্ট। মাই প্রোডাক্ট ইজ কি? আমার প্রোডাক্টটা হইতে পারতো কোনটা? আমার প্রোডাক্টটা হইতে পারতো হলো যে লেদার প্রোডাক্ট আমার হইতে পারতো, মাছ ফিশারিজ আমার একটা প্রোডাক্ট হইতে পারতো, বা আমরা যে যে কুটির শিল্প টিল্প এগুলো আমরা দেখা যাচ্ছে কিছু হইতে পারতো। বাট এগুলো আমরা কিন্তু দেখা যাচ্ছে ডিসপ্লে করতেছি না ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ নিয়ে আসছি।
আমার দেশের মানে চামড়া, এই যে লাস্ট 10-15 বছরের ভিতরে আমার যতটুকু মনে পড়ে, এইবার আমি আমার কুরবানির দেওয়ার পরে যে চামড়াটা আসলো, সেই চামড়াটা মনে হয় যে 1500 টাকা দামে বিক্রি করে ওইটা যে এতিমখানায় দিতে পারছি। এর আগে এর আগে 1500 না 1300 কত টাকা জন্য মোটামুটি ভালো একটা দাম পাওয়া গেছে। এর আগে লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স, ধরেন 10 ইয়ার্সই ধরেন, এটা কেউ নিবারও চাইতো না, কেউ নিতেও চাইতো না, বুঝেন নাই? নিজে রিক্সা ভাড়া করে দেখা যাচ্ছে এতিমখানায় পাঠানো লাগতো। ওরা ওখান থেকে ওটা আবার দেখা যায় নেবার চাইতো না, এতটা ইয়ে আছে। বাট এটা তো আমার প্রোডাক্ট। তো এক কুরবানি ঈদের সময় যতগুলো দেখা গেছে যে চামড়া হয়, সেটারও যদি আমরা প্রপার ম্যানেজ করে যদি দেখা যায় এইটারে আমরা কিভাবে এক্সপোর্ট করে পারবো, এদিকে আমাদের হলো বেশি ফোকাস দেওয়া আছে। বা আমাদের কি প্রোডাক্ট হতে পারে আর কি। আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের দেশে যে কৃষিটা, যে পণ্যটা দেখা যায় এক্সেসিভ লেভেলে থাকে, ওইটার আমরা এক্সপোর্ট করবো। এই প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে, ওই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হলো এটা আমার ডিসপ্লে করার কথা, কিন্তু তা আমরা করি না। ফুললি আমরা হলো দেখা গেছে যে অন্য স্টাইলে চলি। মানব সম্পদ তাহলে আছে আপনি আমাদের। ভালো মানে ই করবেন কোনটারে? এখন তো দেখা গেছে যে বাংলাদেশে মানে অনেক কিছুই সম্ভব আছিল, কই তাও তো কোনো ডেভেলপ হলো না। মানে ওই গতানুগতিক ধারাতেই চলি আমরা। আগে তো দেখা যাচ্ছে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করতাম, বাট এখন তো দেখা গেছে যে এগুলো করা যাইতো, তাও তো হয় না, কোনো কিছুই হয় না। দেখেন এখানে দেখেন কি বলছে, হোয়াট আর দ্য ইকোনমিক অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের গুরুত্বটা তো বুঝছেন। স্পেশালি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা হওয়ারই কথা হলো আমার দেশের যে জিনিসটা এক্সেসিভ আছে, বা স্পেশালি যে প্রোডাক্টটা আমি মানে এক্সপোর্ট করা পারবো, সেইটার আমি ডিসপ্লে করব। এটা হলো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের মেইন বৈশিষ্ট্য হওয়া উচিত। দেখেন আমরা এখানে যে কয়েকটা পয়েন্ট বলছি, ওই কয়েকটা পয়েন্টই বলছে, countries specialize in items they produce comparatively most efficiently, so resources are allocated efficiently। আমি এতক্ষণ বলে যে কথা বললাম, এই কথাই বলছে না এনে, countries with surplus raw material can export and countries with deficit raw material can import। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাই বলছে না এখানে। জি স্যার। Competition is increased, goods and services are at competitive price, it reduces the monopoly, larger market is created so the business can enjoy the economies of scale, the development of trading links often provides foundation for closer political links। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদের বাংলায় বললাম, সেই সবগুলো কথা কিন্তু এখানে 5টা পয়েন্ট আকারে আসছে। মানে আপনার যে স্পেশাল যে প্রোডাক্ট আছে সেটাই তো আপনি এক্সপোর্ট করবার চাইবেন, পৃথিবীতে জানাবার চাইবেন, এটাই তো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের হলো উদ্দেশ্য আছে। আপনার কাছে এমন র মেটেরিয়াল আছে যেটা আপনার দেখা যাচ্ছে বেশি উৎপাদন হইতেছে, আপনার মানে ডোমেস্টিকে ইউজ করার পরেও সেটা দেখা যাচ্ছে যেহেতু এক্সেস থেকে যাইতেছে, তাহলে তো আপনার বিশ্বরে জানাইতে হবে আমার কাছে এই র মেটেরিয়ালটা আছে। ওনে আপনি যদি একটা, ওটা যদি আপনি এক্সপোর্ট করে পারেন, 1 টাকা আসলেও 1 টাকা আপনার বেনিফিট, ওই 1 টাকা আপনার বেনিফিট। আর ওইটা যদি আপনি এক্সপোর্ট না করে আপনার নিজের দেশে রাখেন, ওটা তো নষ্ট হয়ে যাবে। এটাই তো আপনার উদ্দেশ্য উচিত। আর আপনিও ওই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আপনার যে জিনিসটা ইম্পোর্ট করা দরকার, আপনি দেখবেন কোন দেশের কাছে এটা আছে। মনে করেন 5টা কান্ট্রির কাছে আছে, 5টা কান্ট্রির ভিতর কার্ডটার কোয়ালিটি ভালো, ওটাও দেখলেন, ওটা দেখার পরে আপনি দেখলেন যে কম্পারেটিভলি প্রাইস কার কম আছে। এই সমস্ত জিনিস দেখে তো আপনার দেখা যাচ্ছে যে আপনি কোনটা ইম্পোর্ট করবেন আর কোনটা এক্সপোর্ট করবেন, এই সমস্ত ডিসিশনে যাইতে হবে। একটা দেশ তো দেখা গেছে যে মনে করেন যে এইভাবে শুধু শুধু মনে করেন আল্লাহর নামে চললে তো হইব না, এই সমস্ত জিনিস নিয়ে তো চিন্তা ভাবনা করতে হবে। আর আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে হয় কি, আমার আরিচাতে ছোটবেলায় দেখতাম যে একটা মেলা হয়তো, নাম দিত, ওটার নাম আসলে হলো বারুনির মেলা বলতাম, বুঝছেন? বারুনের মেলা বলতো, আমরা ছোটবেলায় তো 3 দিন না 5 দিন ধরে হইতো। আমরা ওখানে যাই কিনতাম কি ছোট ছোট হাড়ি পাতিল, যে খেলনা টেলনা এই সমস্ত জিনিস কিনতাম। আবার দেখা গেছে যে আমার জেলা পর্যায়ে তো একটা বিজয় মেলা হইতো, ওইখানে দেখা গেছে যে যে সবার হাড়ি পাতিল টাতিল ওইগুলো ওই সমস্ত মেলার থেকে কিনতো। আর বাংলাদেশে যে মানে ঢাকা শহরে যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়, এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা ওই হাড়ি পাতিল ফার্নিচার ফার্নিচার এইটাই থাকে। তাই এইটার জন্য আমার তো মেলা দেওয়ার দরকার নাই। বরঞ্চ দেখা গেছে যে আমি হাতিল থেকে যদি একটা চেয়ার যদি 10,000 টাকা দিয়ে কিনতে পারি, অন্য জায়গায় কিনা লাগে 15,000 টাকা দেয়। আলটিমেটলি এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের কোনো মূল্য হয় না। হোয়াট আর দ্য ব্যারিয়ার্স ফর ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেড? এই ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেডের মানে কিছু ব্যারিয়ার আছে কি।
মনে করেন যে আমেরিকার সাথে আমাদের ট্যারিফ নিয়ে একটা হইলো না, এটা তো একটা গুড নিউজ যে আমাদের তো জি তারা স্যার, এখন 20% হয়েছে। 20% করছে। এটা ভেরি ভেরি, এটা আপনারা একটু ইতে রাখেন যে ট্যাক্সের ক্লাস আছে না, ট্যাক্স পরীক্ষা জি দিবেন স্যার। যারা যারা, এটা কিন্তু দেখা গেছে পরীক্ষা আসবো। ওকে স্যার। ট্যাক্স এবং অ্যাসুরেন্সের সাবজেক্টে এই কোশ্চেনটা আসার মতো, যে আমেরিকাতে আমরা যে যদি এক্সপোর্ট করি বা ওদের সাথে যে আমরা যদি যে মানে বৈদেশিক বাণিজ্য করবো, তার ট্যারিফ রেট কত, বুঝাই পারছি? জি স্যার। মানে সিএ তে যেহেতু আপনি প্রফেশনাল পড়াশোনা করতেছেন, প্রফেশনাল পড়াশোনা মানে হলো আপনার মানে একেবারে মডার্ন জিনিস নিয়ে আলোচনা হবে। লেটেস্ট লেটেস্ট যে চেঞ্জ গুলো আসে, সেই চেঞ্জ গুলো সবসময় একটু মাথায় রাখবে। এই যে ট্যারিফ বা ইম্পোর্ট যে ডিউটি, এই ইম্পোর্ট ডিউটি দেখা গেছে অনেক সময় দেখা গেছে যে এই ইম্পোর্টেড আইটেম বা এক্সপোর্ট আইটেমের উপর দেখা গেছে যে অনেকটা এক্সেসিভ রেটে থেকে থাকে। এগুলো যতটুকু কম করা যায়, গভর্নমেন্টের উচিত, প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের উচিত হলো এখানে এই ফরেন ব্যবসা বা যত যে দেশ যত বেশি ফরেন ব্যবসা বাড়াবে, তত ওই দেশ দেখা গেছে তত বেশি ডেভেলপ হবে। এটাই হলো চরম বাস্তবতা। যদি আপনি এই ট্যারিফ রেটটা যত বেশি হয়ে যায়, আমাদের বাংলাদেশের মেন ব্যবসা আসলে কি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আর আমাদের মানে এই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেজর একটা পার্ট যাইতে হলো এই ইউএসএ তে যাইতো। যদি এটা 35 to 50-র মধ্যে থাকতো, 35 to 50%-এর মধ্যে যদি থাকতো, তাহলে দেখা গেছে আমাদের বাংলাদেশের মোস্ট অফ দা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ বসে যাইতো। আমেরিকান সরকারের ধন্যবাদ যে আমাদের এই যে, অবশ্যই এটা সবাই জানতো, ওরা ঠিক এটা কমায় দিব। কিছু কিছু রাষ্ট্রের উপর একটু দেখা গেছে যে মানে খবরদারি করার জন্য ওরা ইচ্ছা করে এটা করে করে স্যার, রাখছিল। এটা তো তাদের কন্ডিশন পূরণ হওয়ার পরে না এখন মানছে। তাদের ভাই অন্যান্য বলে ওরা বড়রা যা কয় ওরা সবাই মেনে নেয়, বুঝছেন না? দিন শেষে এটা সবাই মেনে নিত। ফাপড়ে পড়তো আমি আপনি ফাপড়ে পড়তাম। আমার মতো গরিব কান্ট্রি যেগুলো আছে এরা হলো ফাপড়ে পড়তো। আবু বল ফেলে দিও না। আচ্ছা আচ্ছা, এগুলো একটু দেখে নিয়েন, হ্যাঁ। জি স্যার। এগুলো এগুলো পড়ানোর কিছু নাই তো, এগুলো কি পড়ামো? আর্গুমেন্টস এগেনস্ট প্রোটেকশনিস্ট মিজার, এগুলো কি যে ওই ইন্টারন্যাশনাল ট্রেডের যে আমি অলরেডি এই সমস্ত কথা বলছি, সমস্ত কথাই আমি বলা হয়ে গেছে, এগুলোতে আর কিছু নাই। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের দেখা গেছে যে কিছু জিনিস হইতে পারে কি, যে কনসেন্ট্রেশন অফ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক পাওয়ার, এটা একটা ফ্যাক্টর। কারণ আমেরিকা বর্তমানে বিশ্বে মনে করেন যে আমেরিকা যা বলে সারা বিশ্ব ওইটাই মেনে নিতে বাধ্য হয়ে যায়। এটা দেখা গেছে যে একটু কনসেন্ট্রেশন করতে হবে। ইন্টারন্যাশনাল ল দেখা গেছে যে ওই বড় কান্ট্রিরা যা বলে ওটা ওইটাই সবাই মানে। কিন্তু এটা দেখা গেছে সবার জন্য সমান না। মানে আইফ্যাক্স যেটা করছে, আইফ্যাক্স যে পলিসি গুলো করছে, এই অনুযায়ী আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছেন, ঠিক আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ল তো দেখা গেছে আবার করতেছে কি, ওদের কাছে আমরা সবসময় জিম্মি হয়ে থাকতেছি। কারেন্সি ম্যানেজমেন্ট অবশ্যই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সব একটা মানে লাইবর একটা রেট দিয়ে রাখছে। ওই লাইবর রেটটা সব কান্ট্রি দেখা গেছে এটা করে। এটা সব সর্বোচ্চ বেনিফিটটা পাইতেছে কি আমেরিকা পাইতেছে। কোলিশন বিটুইন স্টেট, দ্যাট ইজ অয়েল প্রোডাকশন প্রডিউসিং স্টেট ওপেক অন ওয়ার্ল্ড ইকোনমি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি। আমাদের মিডল ইস্টের কান্ট্রি গুলো প্রচুর মানে অয়েল উৎপাদন করে না, তেল, ওদের মেন জিনিসই তো তেল। জি স্যার। এই তেলের উপরে দেখা যায় মানে আমেরিকার যে মিডল ইস্টের উপর এত মানে যুদ্ধ বিদ্রোহ সবকিছুই তো মনে হয় যে তেলের তেলের ব্যবসা জি ট্যাবসা নিয়ে স্যার, আইতে হবে। তেল কারণ নিয়ে হচ্ছে কি, স্যার, তেল দখল করতে হবে। তেল দখল করতে হবে, এনিহাও তেল দখল করতে হবে। শুধু এটা না, ধর্মটাও একটা ফ্যাক্টর মনে হয়। যাই হোক, ওটা আমরা না বলি, যেহেতু এটা আমরা সাদা চোখে দেখি, এই চিন্তাই করি। তেলের এটা এনিহাও দখল করতে হবে। এই তেলের এটা নিয়ে যত কিছু হয়, এইটা নিয়েই হইতেছে, এটা নিয়েই হইতেছে। কারণ মানে ধর্মের ইয়েটা, এটা আমি কেন বললাম, কারণ মিডল ইস্টে তো মুসলমান কান্ট্রি গুলো দিন শেষে দেখা গেছে যে তেলের দখলদারিত্ব করতে হবে। এবং এটা দেখা গেছে যে সারা পৃথিবীতে দেখেন যে তেলের দাম কিন্তু একসাথে বাড়ে একসাথে কমে, অনলি এক্সেপ্ট ফর বাংলাদেশ। মানে সারা পৃথিবীতে যখন তেলের দাম কমে, বাংলাদেশে তখন দেখি তেলের দাম বাড়ে। জি আবার দেখা স্যার। যাচ্ছে সারা পৃথিবীতে যখন নাকি তেলের দাম বাড়ে, বাংলাদেশ তখন আবার দেখি বাড়ায় না। আমি তো মনে করছি, বুঝছেন না, আমি তো আমার গাড়ি তো চালাই তেলে। ওই যে ইরান আর ইসরায়েল যুদ্ধ হলো না,
জি স্যার। যে কি হরমুজ প্রণালী যখন বন্ধ হয়, তখন তো সারা বিশ্বে তেলের দাম বাইরে গেল না, এবং জি স্যার, ব্যারেল এক প্রতি কিন্তু দিনে ব্যারেল $60 প্রতি বাইরে গেল, বাড়ছে। জি স্যার। অনেক দাম বাইরে গেল। বাংলাদেশের এর কোনো ইম্প্যাক্টই নাই, বাংলাদেশে দিয়ে $3 কমাইছে। রিজার্ভ করে রাখছিল স্যার প্রচুর। সে তো বাংলাদেশ এগুলো মিলাই মিলাই লাভ নাই। সরকার বলতে কিছু প্রথমে দেয় বলছে নাই। না, উই আর বাংলাদেশি, এই দেশে সবই সম্ভব, বুঝেন নাই? সরকার যে থাকুক এ কোনো ফ্যাক্টর না, আমাকে দেশ চলা এলো সঙ্গে আল্লাহ, বুঝেন না? আল্লাহ আমাকে টিকাই নিয়েছে। যাই হোক, এই ক্লাসের পড়া শেষ, বুঝছেন না? চ্যাপ্টার 12 শেষ, আমরা নেক্সট আর একটা ক্লাস পাবো আমরা। সে ক্লাসে আমরা একটু চ্যাপ্টার 14 নিয়ে আলোচনা করব। আই থিঙ্ক চ্যাপ্টার 14 আপনারা আমার চাইতে ভালো জানেন, আমার চাইতে আপনারা ভালো জানেন। তারপরেও দেখা গেছে যে এজ এ টিচার হিসেবে না ধরলেই হয় না। আর যদি মনে করেন যে না স্যার শুধু কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে কোশ্চেন আমি দেখা গেছে শুধু আলোচনা করতে পারি, যেটা আপনাদের ভালো মনে হয়। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন সাজ্জাদ। স্যার সিএফও দের স্যার নিজের বিও অ্যাকাউন্ট খুলে কোনো ট্রেডিং করার ক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা মানে কোনো আইনি বাধা আছে? কি আবার বলেন দেখি। সিএফও কোনো কোম্পানির সিএফও, লিস্টেড কোম্পানির, তো উনি কি বিও অ্যাকাউন্ট খুলে ট্রেডিং করতে পারে? কোনো ওই বাধ্যবাধক কোম্পানিটা পারবে না, ওই কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানিগুলো করতে হবে? বাকি সব কোম্পানি করতে পারবে। ওনার ওনার মা বাবা ওনারাও কি বাদ যাবে? মা না, বাবা ভাই? দেখেন 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 দেখেন, যে রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ পড়াইছিলাম না কর্পোরেট গভর্নেন্সে, জি জি স্যার, স্যার। পারবে না তো এটা। এরা পারবে না। স্যার, তাহলে এই 4 সিঁড়ির মধ্যে শ্বশুর শাশুড়ি বুঝলা এরা পারবে না, বাকি সবাই পারবে? 9 জনের আমি একটা সংজ্ঞা দিয়েছিলাম না, জি স্যার। স্পাউস, ফাদার, মাদার, তো ফাদার মাদার, ব্রাদার, সিস্টার, ব্রাদার, সন, সিস্টার, ডটার, সন ইন ডটার ল, আর ডটার ইন ল। ডটার ইন ল। এই 9 জনেরই পারবে না, বাকি সবাই দিয়ে এই পারবে? 9 জন ব্যতীত সবাই দেখা মানে মানে অ্যাজ পার আইএফআরএস, এরা হলো দেখা গেছে যে ফ্যামিলি ডিপেন্ডেবল, স্যার এই এই ফ্যামিলি মানে বাধাটা রিলেশনশিপ। এই বাধাটা কি স্যার কোম্পানির প্রত্যেক এমপ্লয়ের জন্য অ্যাপ্লিকেবল নাকি শুধু সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু ছোট ছোট পোস্টের জন্য এগুলো তো কেউ আর দেখা গেছে নজরদারি করে না। মানে দিন শেষে দেখা করে এমডি রে দেখে, দিন শেষে দেখা করে সিএফ রে দেখে, দিন শেষে দেখা করে কোম্পানি সেক্রেটারি দেখে, বুঝেন নাই? এরাই তা করতেছে কিনা, এরাই তা করতেছে কিনা। ছোট পদ মানে স্যার সিএফ এর পরের পোস্টের কথা বলতেছেন স্যার? সিএফ এর পর মানে মনে করেন যে একটা ইনফ্লুয়েন্সিয়াল পোস্ট না, ছোট ছোট পোস্ট আছে না, যে নর্মাল এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেছে। জি স্যার, ওনারা কি কোম্পানির ইনসাইডার ইনফরমেশন জানতে শুনেন, পারে? শেয়ার ব্যবসা চোখ কান ফোটা যাদের আছে, মনে করেন যে চোখ কান একটু খোলা যাদের আছে, এটা করে না কেরা, সিএফ রাও করে। মনে করেন যে আমি সিএফওর তো জানি নাম পুরো চিপ। মনির, মনির নাম না ইউজ করে সাজ্জাদের নাম ইউজ করতেছে, কিন্তু ওই সাজ্জাদের অ্যাকাউন্টটা পুরাটা আমি আমি মনে করেন যে ই করতেছি, জি স্যার, অ্যাকাউন্ট পাসওয়ার্ড নিয়ে তো অপারেট করা সব যায়। আমি করতেছি। বাংলাদেশ মানে আমরা তো বললাম না, আইন আইন কি আমাদের দেশে কমাচ্ছে? নিজেদেরই আইন সব। কত সুন্দর সুন্দর আইন, মানে কিরা আমরা কেউ মানি? কেউ তো মানি না। যার যখন যেটা দরকার ওইটাই দেখা গেছে যে আমরা ওইটারে আইন মনে করে চলতেছি। যাই হোক, এগুলো ই না করি। আমাদের বর্তমানে হলো কি কয়, শিক্ষানবিশ কালে আছি, সেজন্য এত নেগেটিভ জিনিস না ই করে পজিটিভ জিনিস না, মানে আইন আছে এটা আমরা আইন মানবো, এরকম চিন্তা ভাবনা করে চলি। পরেরটা পরে দেখা যাবে। চ্যাপ্টার 12 শেষ, আমার আর একটা চ্যাপ্টার বাদ আছে, চ্যাপ্টার 14। আমি আর একদিন ক্লাস পাবো আই থিঙ্ক, বুঝছেন না? সেই ক্লাসটাতে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব না এই নিয়ে আলোচনা, চ্যাপ্টার 14 সহ ই করবো। স্যার চ্যাপ্টার 14টা 14 স্যার নিতে গেলে 20 মিনিট বা আধা ঘন্টায় শেষ করে দিবেন, শর্টকাট করে শুধু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সবাই রে, আজকের মতো শেষ দেই। আসসালামু আলাইকুম স্যার স্যার। কোশ্চেন প্র্যাকটিস করলে ভালো হয় স্যার নেক্সট কোশ্চেন ক্লাসে। যেটা আপনারা ভালো মনে করেন।